ঘুমোচ্ছি গো মা। সকাল 9টা, এখনো দরজা খুলেনি দেখে মা দুবার ডেকে গেছে। বেলা 10টা 42। দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। ভাবছে হয়তো এত ঘুমাচ্ছে, নিশ্চয়ই সারা রাত জেগে ফোন কেটেছে। বেলা 11টা 30। থাকতে না পেরে, সাড়া না পেয়ে দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম যখন হলো, তখনই সবার মতো চিটকিনিটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দরজা থেকে খুলে গেল। কি গো মা, কি ভাবছো? এখনো কেন ঘুমাচ্ছি? হ্যাঁ গো, সত্যি আমি ঘুমাচ্ছি। কালের নিয়ম না মেনে ঘুমিয়ে গেলাম চিরতরে। রাত 1টা 25 নাগাদ নিজের দেহটাকে ঝুলতে দেখে মনে হয়েছিল, যাক, সবকিছু থেকে মুক্তি পাওয়া গেল। পরক্ষণে ভেবেছিলাম তোমার কথা। না না, তুমি নও, আমার মায়ের কথা। বেলা 12টা, প্রায় 11 ঘন্টা হলো। আমি নিজের দেহটাকে আয়না ছেড়ে নিজেই চোখে দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এভাবে দেখতে চাইনি, আমাকে দেখাতে চাইনি আমার আমিটা এভাবে ঝুলন্ত অবস্থায় তোমাদের সকলকে। কিন্তু বিশ্বাস করো, আমাকে গলায় দড়ি পরিয়েছে আমার নিজের হাতে, তিল তিল করে গড়া আমার জীবনটাই। আমিও চাইতাম বাঁচতে, কিন্তু বিশ্বাস করো, আমি পারিনি বাঁচাতে। আমিও চাইতাম হাসতে, কিন্তু পারিনি হাসাতে। সবার মতো আমিও চাইতাম ভালোবাসতে, কিন্তু বিশ্বাস করো, আমি পারিনি ভালোবাসাতে। পারিনি আধুনিকতার নিয়ম মেনে সেলফির মধ্যে আমাদের রিলেশন বাঁচাতে। দুপুর 1টা 30 আমার লাশটাকে নামানো হলো। সবাই বলছে পুলিশ কেস, তাই কেউ হাত লাগায়নি। কিন্তু মা আমার মুখটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে চিৎকার করেছিল। থামাতে পারিনি আমিও, মায়ের মাথায় হাত বুলাতে পারিনি আমিও। দুপুর 2টো, ভিড় করে থাকা মানুষের মধ্যে হঠাৎ দেখলাম তোমার অগোছালো চুলের অবাধ্যতা। দেখলাম এই প্রথমবারের মতো বেকুল ভাবে আমাকে বোঝার আপ্রাণ চেষ্টা। আমি হাসতে হাসতে বললাম, কি গো, কেমন শিক্ষা দিলাম? বলেছিলে না চলে যেতে, বলেছিলে না তুমি যে আর কষ্ট পাবে না আমার জন্য। কি গো, বলেছিলে না আমাকে আর মিস করবে না কোনোদিনও? তাহলে এখন কাঁদছো কেন? বিকেল 3টে 30 খেয়ে একজন বলে উঠল, আর বডি ফেলে রাখা উচিত হবে না, পুলিশ এসে নিয়ে যাক, আবার তো পোস্টমর্টেম করবে। ঠিক তখনই মনে হলো চিৎকার করে বলতে, যে না না, বলতে ইচ্ছে হলো যে মা, আমার যে রক্ত দেখলে ভয় করে। কিন্তু আজও কেউ শুনলো না আমার কথা। বিকেল 4টা 20 আমাকে তোলা হলো ভেনে। শেষবারের মতো দেখলাম আমার বেড়ে ওঠার সাক্ষী স্বরূপ আমাদের বাড়িটাকে। মাকে কেউ সামনে আনেনি, অবশ্য মা তখন অজ্ঞান হয়ে পড়েছে। চোখের সামনে অস্পষ্ট হয়ে উঠল সমস্ত চেনা মানুষ। হ্যাঁ, সাথে তুমিও। সামলাতে পারিনি তোমাকেও। ইচ্ছে করছিল শেষবারের মতো কপালে ঠোঁট ছুঁয়ে বলি, ভালো থেকো, কিন্তু উপায় নেই। থানায় এনে ফেলে রেখেছিল আমাকে, মুখে একটা প্লাস্টিক চাপা দিয়ে। কিছুক্ষণ পর পাঠানো হয় ময়না তদন্তের রুমে। আমাকে আমার মরে যাওয়া প্রাণটাকে আরো ক্ষত বিক্ষত করবে বলে আমার বুক চিরে, আমার মাথা ভেঙে, আমার সত্তার অপমৃত্যুকে ওরা পরীক্ষা করবে। আমাকে চিরে কেটে আবার সেলাই করে প্যাকেটে ভরে ফেলে দিল কনে। খুব মায়া হচ্ছিল, 2 চোখ দিয়ে জল বেরোতে চাইছিল নিজের আমিটাকে এভাবে লাশ হিসেবে দেখতে। কিন্তু উপায় নেই, আমাকে মেরেছো তোমরাই। আমি মরতে চাইনি, আমাকে মেরেছো তোমরা, তাই আমি আর ফিরতে চাই না। ভোর 3টে আমাকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। এবার কিন্তু আমি একা আসিনি, এসেছে আমার সাথে খাট সাজানো হয়েছে আমার। কিন্তু মাগো, তুমি তো জানো আমি মুখে চাপা দিয়ে শুতে পারি না, ওরা আমাকে চাপা দিয়ে দিয়েছে। একটু খুলে দাও না, কষ্ট হচ্ছে যে আমার। কি গো মা? ভোর 3টা 40 আমি এখন শ্মশান ঘাটে।
আমার আগে নাকি আরো দুজন আছে। আমাকে ফেলে রেখে সবাই এদিক ওদিক চলে গেল, আমি একা। কিন্তু কেন? আমি তো একা থাকতে চাইনি। আমি তো চাইনি এই 22 বছরে নিজের সমস্ত সত্তাকে ছুঁড়ে ফেলে একটা ফটোতে মালা গলায় নিয়ে বেঁচে থাকতে। এসব যখন ভাবছি তখন কে যেন একজন বলে উঠলো, আর কত দেরি। নিজের উপর করুণা হলো। ভাবলাম বেশ করেছি, যা হলো। নিজের লোকেরাই যখন বলেছে মারা যাওয়ার পর আর কত দেরি হবে, এখন এভাবেই ভালো আছি। কিছুক্ষণ পরে দেখলাম দূরে একটা কাঠের স্তূপ সাজাচ্ছে কারা যেন, আর আমার চারপাশে কারা যেন বলাবলি করছে। ওই চিতাটাই তো। ঘর যখন ভাঙলো তখন আমি জ্বলছি। জ্বলতে দেখে মা চিৎকার করে উঠেছে, আর তাতেই আমার সম্মিত ফিরে পেলাম। কেঁদেছিলে তুমিও, ভেঙে পড়েছিলাম আমিও। কিন্তু আজ আমাকে চলতে দেখে তোমরা কাঁদছো কেন, যখন তোমরাই আমায় জ্বালিয়েছো?